বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। ওদের বড় বড় নেতা, বড় বাপ, বড় ভাই ব্রাদাররা কি করে, আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। আমি যখন 8 তারিখে অপুর সাথে দেখা করছি, তারপরে সে আমাকে এগুলো ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না, তখন আমার অবস্থা এমন ছিল, আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে সেটা স্বীকার করতে হবে। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন রাতে যখন কাজ শেষ হয়, প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়। আমি রাতে খাওয়া দাওয়া, ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য, এবং এটা তো সবার কাছে ক্লিয়ার। কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? আসল সত্য কি সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। আমি যখন 8 তারিখে অপুর সাথে দেখা করছি, তারপরে সে আমাকে এগুলো ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না, তখন আমার অবস্থা এমন ছিল, আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে সেটা স্বীকার করতে হবে। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপুর ওয়াইফ, আমার নাম আনিশা। আমি গত 26 তারিখ থেকে আজকে পর্যন্ত, আজকে 14 তারিখ, আমি আমার সমস্ত রকমের কথাবার্তা বা একরকম মুখে কুলু পেটেছিলাম। আমি গোটা বাংলাদেশের মানুষের কথা শুনছি, মিডিয়া ট্রায়ালের বিষয়গুলো দেখলাম, কিন্তু সত্যিটা আসলে আড়ালেই থেকে গেল। আমি আজকে কিছু সত্য উন্মোচন করতে আপনাদের সামনে আসছি। বিষয়গুলো হচ্ছে যে অপু, জানে আলম অপু একেবারে অসহায় একটা ছেলে। ওর বাবা মা কেউ নাই, ওকে ব্যাকআপ দেওয়ারও কেউ নেই। ওর মনের মধ্যে শুধু একটা সাহস ছিল যে দেশের জন্য কিছু করবে, এবং দেশের জন্য করছে। কথা হচ্ছে যে অ্যারেস্ট হওয়ার আগে, অ্যারেস্ট তো তাকে করে নাই, অ্যারেস্ট হওয়ার আগে গোটা একটা রাত তাকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় বেআইনি ভাবে, সারা রাত রেখে তাকে মানসিক টর্চার করে বিভিন্ন ভাবে ছোট ছোট করে ভিডিও ক্লিপ এগুলো অ্যাড করে শিখায়, এগুলা দিয়ে একটা ভিডিও ক্লিপ বানায় এখন ছাড়া হচ্ছে। এতদিন কেন এগুলো সামনে আসে? হ্যাঁ, এখন এই যে আপনারা এই ঘটনাগুলো দেখলেন, অ্যারেস্ট হওয়ার আগের দিন তাকে এভাবে করে বন্দি করে রেখে তারপরে ভিডিও যে রেকর্ডটা করলো, করে আজকে এসে ছাড়তেছে এতদিন পরে। হ্যাঁ, এগুলোর উদ্দেশ্য কি? এগুলোতে কার লাভ হইতে পারে? ওয়ার্ডিতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ, ওইটার সব প্রমাণই আমার কাছে আছে। ওকে নিয়ে গেছে, কোথায় রাখছে, কি করছে, সবই আছে। এবং সকালবেলা ওরাই অপুকে অ্যারেস্ট করাইছে। ঠিক আছে, অপু একটা মামলা খাইছে, অ্যারেস্ট হবে, খুব ভালো কথা, কিন্তু এই যে বেআইনি ভাবে যে ঘটনাটা ওরা ঘটাইছে, একটা ভিডিও ধারণ করছে, এই উদ্দেশ্য ছিল যে অপু একটা উপদেষ্টার নাম এখানে নিয়ে আসে। অপু কিন্তু ভিডিওতে কোথাও বলে নাই ওকে কেউ পুশ করছে, কোন উপদেষ্টা পুশ করছে যে তোমাকে চাঁদাবাজি করতে হবে, আমাদেরকে চাঁদার টাকা আইনা দিতে হবে। অপু কিন্তু কোথাও এগুলো বলে নাই। ঠিক আছে, কোন 35 মিনিটের ভিডিওতে কোথাও অপু বলে নাই যে কোন উপদেষ্টা সরাসরি ওকে চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিছে। ঠিক আছে, এটা পুরাটাই সাজানো একটা ঘটনা, পুরাটাই একটা ট্র্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত। নাইলে বাংলাদেশে এত এত কিছু ঘটতেছে, এত এত সমস্যা তৈরি হইতেছে, তারপরেও তো অন্যদের তো এত হাইলাইট হয় না। মনে হয় যে হাজার হাজার মানুষকে ও একাই হত্যা করছে, এরকম একটা ইচ্ছা করে অপমান, অপদস্থ, এগুলো এত মিথ্যাচার। 4 দিন রিমান্ডে যখন ছিল তখন পুলিশ বিভিন্ন ভাবে ওকে হচ্ছে গিয়ে ব্ল্যাকমেইল করছে, শুধুমাত্র একটা নাম প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন ও এইটা নাম স্বীকার করানোর জন্য তাকে 2000 পুলিশ হত্যা করছে, সেই মামলায় ফাঁসাই দিবে এরকম হুমকি দিছে। বলছে যে 4 দিন রিমান্ড এটা তো কোনো ব্যাপার না, যতদিন রিমান্ড লাগে আমরা নিব, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওই ভয়ে এতদিন মাইর খাইছে, 4 দিন টানা মাইর খাওয়ার পরে তার তো মানসিক অবস্থা ভালো না, এই ভয়ে। তারপর হচ্ছে ফোনে কিছু পার্সোনাল ছবি ভিডিওস আছে, এইগুলো পুলিশ হচ্ছে গিয়ে ভাইরাল করে দেওয়ার হচ্ছে হুমকি দিছে। এই বিষয়গুলো দেখায় ভয়ে ছেলেটাকে একেবারে শেষ করে ফেলছে এরা। এই যে এত অত্যাচার, এত এই কয়েকটা দিনে যত ঘটনা ঘটছে, সবই হচ্ছে একজনকে ফাঁসানোর জন্য, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওনার নামটা নিতে পারলে যার স্বার্থ হাসিল হইতে পারে তাদেরই এই ঘটনা, তারাই এই ঘটনাগুলো ঘটাইতেছে। আমি যখন 8 তারিখে অপুর সাথে দেখা করছি, তারপরে সে আমাকে এগুলো ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না, তখন আমার অবস্থা এমন ছিল, আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে সেটা স্বীকার করতে হবে।
আমি এতদিন অপুর যেন ক্ষতি না হয়, সে একটা নর্মাল জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমি ছুটছিলাম। ভাবছি যে একটা প্রবলেম পড়ছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, কিন্তু দেখি একের পর এক প্রবলেম। এখন আর মুখ বুঝে সহ্য করা যায় না, আর চুপ করে বসেও থাকা যায় না। আমার জীবনেরও নিরাপত্তা নাই, আমার হাজবেন্ডের জীবনেরও নিরাপত্তা নাই। আমি চাই এই সব কিছু বন্ধ হোক, এবং আমার এরপরে যদি কোনো ক্ষতি হয় বা আমার হাজবেন্ডকে অন্যায়ভাবে অন্য কোনো মামলাতে ফাঁসানো হয়, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে, পোলাপানরা চাপানি খেতে টাকা পয়সা দিবে। তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি, আমরা তো রাতে যে কজন আসছিল আর পুলিশ সব মিলে সর্বোচ্চ 40 জন হবে। তো পুলিশদেরকে বাদ দিলে এটা 15-20 জন বা 30 জন সর্বোচ্চ। এই কত বা দিবে, 50,000 1 লাখ টাকা হয়তো বা দিবে। এইটা একদম নর্মাল থট থেকে ভাবছি, এই ভেবেই আমি ওর সাথে ভিতরে যাই। ও আমাকে বলে দিছে যে আমি বলছি যে আমি ভাই এগুলা আমার মন সাইদের, আমি কথাবার্তা বলতে পারি না। বলে আপনার কথা বলতে হবে না, আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন, আপনারা ওরা ভয় পাবে। আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন, চিল্লাচিল্লি করছেন, আপনারা ওরা ভয় পাবে। আপনার ফেসটা খালি দরকার, আপনি খালি আমার সাথে তাল মেলাবেন, বাকিটা আমি দেখবো। তো আমি যে গেছি তার সাথে, একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি। খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি আর 2 ধাপ গেলে আমি বাসার দরজায় চলে যাবো, এতটুকু সময়ের ভিতরে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তো এটা আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল। ভিতরে গেলাম, গিয়ে বসলাম। বসার পরেই ওই স্বামীর হাজবেন্ড এসে 5 লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে 5 লাখ টাকা দিচ্ছি, তোমরা যারা ছিলে তোমরা চা পানি খায়ো, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমি সারা জীবন চাকরি করছি, কোনো রাজনীতি করি নাই, চাকরির রিটায়ারমেন্ট শেষে এখানে আছি, রেস্ট করতেছি, এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি করিও না, আমি কোনো রাজনীতির মধ্যে নাই, তা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাদেরকে কে দিছে, তোমরা কিভাবে জানলা যে আমরা এখানে আছি। এই 2টা বিষয় উনি জিজ্ঞেস করেন। একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে, আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন, স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন, এই তথ্যটা কে দিছে। এই 2টা ইসের বিনিময়ে সে 5 লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন, যে তো আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, তোমরা এটা নিয়ে যাও। দেন রিয়াদ রেসপন্স যেটা করে, রিপ্লে করে, সেটা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়ছি। ও একরকম ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি। এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময়ের ওই প্রায় আমরা 15 থেকে 20 মিনিট ছিলাম, গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা ফাঁস করুক। আমার এই ভিডিও যে সাংবাদিক ভাইরা দেখবেন, আপনারা ওই বিল্ডিং আবার যান, বিবিসির সাংবাদিকরা তো আগের বার বেশ কয়েকটা ফুটেজ বের করছেন সিঁড়ি দিয়ে ওঠা নামার, আপনারা কেন সাউন্ড দেন নাই আমি জানি না। আপনারা এইবার যদি যান গোটা ফুটেজটা ফাঁস করেন, এটা আমার অনুরোধ থাকবে। তাহলে ভাই আমি একটু বাঁচি। আমাকে যেভাবে আপনার এই চাঁদাবাজ হিসেবে পরিচয় করাইলেন, ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরা দিছে, চাঁদাবাজি করতে যাই নাই, জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই, খোঁজ নিয়ে দেখেন, গোয়েন্দা লাগান, এভরিথিং। 1 টাকার অবৈধ সম্পদ কোথাও অর্জন করছি কিনা চ্যালেঞ্জ করবো, কেউ বের করতে পারবে না। এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে বর্তমান এই রাষ্ট্রযন্ত্র, সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভিলেন বানানোর। আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাচ্ছে না, এরকম কোনো কাজে আমি কখনোই ছিলাম না, আমাকে ডেকে নিয়ে জাস্ট ইউজ করা হয়েছে। যাই হোক, ওই প্রসঙ্গে আপাতত না যাই, ঘটনায় ফিরি। এখানে রিয়াদ রিপ্লেতে বলল যে কিসের 5 লাখ, 1 কোটির নিচে কথাই হবে না, আপনাদের মান ইজ্জত সব বাঁচাই দিলাম, আত্মীয় স্বজনের কাছে কালার খাইতে হলো না, জেল খাটতে হলো না, কোনো কিছু করতে হলো না। আমি ভাই রীতিমতো 1 কোটি টাকার কথা শুনে হয়েছি যতটা, তার চাইতেও বেশি হয়েছি। অকপটে বলতেছে যে আপনাদেরকে জেল খাটা লাগলো না, কিছু না, আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না, মিডিয়া হলো না, কোনো কিছু হলো না, এটার বিনিময়ে শুধু 5 লাখ। তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান ছিল। আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে স্বামী বাসায় ছিল। তখন আমার মাথায় খেলে যে এটা কি আসলে প্ল্যান ছিল, তাহলে কি প্ল্যান করে স্বামীকে এরা সেফ এক্সিট দিছে এবং সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে এখানে কোটি টাকা নিতে আসছে। মাথায় যখন প্রশ্নটা ঘুরপাক খায়, আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সার ডিলিং আমি থাকবো না। তখন আবার আমার মাথায় এইটা খেলে যে আমি তো রিয়াদের সাথে আসছি, রিয়াদ আমার সহযোদ্ধা, সে আমার পূর্ব পরিচিত, তাকে এখানে একা রেখে আমি কিভাবে চলে যাই একটা আওয়ামী লীগের এমপির বাসায়? একে তো গুম করে দিতে পারে বা এর যে কোনো বিপদ হতে পারে। ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে ওর বিপদ হতে পারে, এই চিন্তা করে আমি আবার ব্যাক আসি না। যাই হয় হোক, আমাকে রিয়াদকে নিয়ে যেতে হবে, রিয়াদকে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করতে হবে। তো ওই ওদের কথা, ওরা বার্গেনিং চালাতেই আছে। ওটা 1 কোটি থেকে 50 লাখে নামে, 50 লাখের থেকে ওই 50-50 করবে, 25 এখন নেবে, 25 করে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকে। গোটা সিসিটিভি ফুটেজ দিলেই আপনারা দেখতে পাবেন। তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারলে পারছি।
তো আমি রিয়াদকে বারবার কানে কানে বলতেছি তুই এরকম পাগলামি করিস না, তুই থাম। রিয়াদ আমাকে বারবারই বলে আপনি চুপ থাকেন, দেখেন আমি কি করি, আপনি চুপ থাকেন, আমি দেখেন কি করি। তো আমি সাহস আর পাচ্ছিলাম না। উনি একটা সময় করলেন কি, পাশের রুমে গেলেন, পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন, সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিট পরে একটা লোক আসলেন, এসে বেল চাপলেন, দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকার ব্যাগ দিল, টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন। ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন, আমার পাশে ছোট একটা টেবিল ছিল, রাখতেই পাশ থেকে রিয়াদ আমাকে বলতেছে আপনার তো কাঁধে ব্যাগ আছেই, তাহলে ওটা ব্যাগে ভরে ফেলেন। তো আমি, আমার ব্যাগের ভিতরে খাবার ছিল, আমি সারা রাত ধরে জেগেছিলাম, এখানে অভিযান চালাই বাসায় যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করিনি, সকালে খাওয়ার জন্য খাবার কিনছি, খাবারটাও খেতে পারিনি। এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভরে, আমি রিয়াদকে বলতেছি চল উঠি। রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো যে না, এই 10 লাখ টাকা নিয়ে যাওয়া যাবে না। সে তখন বিভিন্ন এই নেয় বিনে আরো টাকা দেন, আপনি টাকা লাগলে ম্যানেজ করেন, সে টাকা ছাড়া উঠবেই না। তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে তুললি যে ভাই তুই আর ঝামেলা বাড়াইস না, তুই চল, আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাগও ফালাই, আমি চলে যাই, তুই একা হ্যান্ডেল করবি। কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি, এটা আমাকে বলে অবস্থা। এটা যদিও আমি বাইরে এসে বলছি, লাস্টের লাইনটা রিয়াদও দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে, তখন রিয়াদ একটু ভয় পেয়েছে এবং রিয়াদ আমার পিছে পিছে চলে আসে। তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে দেখুন আপনি কি পাগল নাকি, আপনার জন্য হইলো না, আপনি মাত্র 10 লাখ টাকা নিয়ে চলে আসলেন কেন। আমি ওরে উল্টা ঝাড়ি মারতেছি, বেটা তুই পাগল নাকি, একটা মানুষের বাসায় গিয়ে ওখানে ক্যামেরা আছে, এই আছে, সবকিছু আছে, একটা মানুষের বাসায় মানুষ কি কোটি টাকা ঘরে রাখে, তুই একজন মানুষের বাসায় যে আন্দাজে বলতেছিস আমাকে 1 কোটি টাকা দিতে হবে। লোক বলতেছে টাকা নাই, তুই বলছিস ম্যানেজ করে এনে দেন। এটা তো পাগলামি ছাড়া কিছুই না, তুই কি অন্ধ হয়ে গেছিস, তোর কি বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে। ভাই তো আমার 1 কোটির কথাই বলে দিছে। আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই, এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ মুখ শুকায় গেছে, মানে সেও আতঙ্কিত, তাকে 1 কোটির কথা বলে দেওয়া হয়েছে। এই 1 কোটি কেন আনা হইলো না, বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে 1 কোটি আনতে পারলো না, এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস। রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ। পরে বললাম কোন ভাই, কখন বললো তোরে, তুই কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে। বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই। তখন আমি 30 সেকেন্ডের মতো চুপ করে থাকি, ভাবতে থাকি। যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই কি সেই ভাইয়ের কথা বলতেছিস। রিয়াদ বলে হ্যাঁ। কয় আপনি বুঝতেছেন না, ওখানে ক্যামেরা আছে, সবকিছু আছে, সবকিছুর সামনে আমি 1 কোটি টাকার সাহস করতেছি, এটা কি এমনি। তখন আমার কাছে একটু হলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে না আসলে এইটুকু একটা ছেলে, ও 1 কোটি টাকা চেয়ে ফেলছে, ক্যামেরা আছে এটা জেনে সহ, ও জানে। কিন্তু এই বাসায় আমরা 3-4 ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালিয়ে গেছি, বাসার কোথায় কি আছে সব জানা। ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব রেকর্ড হচ্ছে। তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে 1 কোটি টাকা চেয়ে ফেলছে। তাহলে অবশ্যই ওর কথার কিছুটা হইলেও সত্যতা আছে, ওর পেছনে ওই রকম ব্যাকআপ আছে। তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছি, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে, আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে গেছে। ভাই উনি তো বলছে, আমি নেমে আসার পরেও রিয়াদ গেটে ছিল, ওদের সাথে বার্গেনিং করে আসছে, 2 দিন সময় দিয়ে আসছে যে 2 দিন পর আমরা আবার আসবো, এটা বলে আসছে। তো আমাকে বলতেছে ভাই ওনাকে 2 দিন সময় দিয়ে আসছি, 2 দিন পরে কিন্তু আসতে হবে, আমাদেরকে টাকা তুলতে হবে। আমি ওর কথা বাড়াইলাম না, বললাম দেখা যাবে। আমি খালি চাচ্ছিলাম এখান থেকে আমি কাটতে পারলে পারছি, আমি কিসের মধ্যে পড়ে গেছি। এই ভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওই ওর বাসার দিকে, খুব সম্ভবত এটা মধ্যবাটা বৈঠাখালী নামের একটা জায়গায় যাবে, সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল। আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকাগুলা কি করবি। ও বলছে ভাই পোলাপান যেগুলো আসছে পোলাপানকে দিতে হবে, তারপর ওই বাকি টাকাও তুলতে হবে, সব টাকা একসাথে তুললে তারপরে তো এটা ভাগাভাগির হিসাব। আমরা টাকাই তো তুলতে পারলাম না, এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলাপানেরই খরচ, পোলাপানের চাপানি খাইতে দিছে। আমি একটু চিন্তায় পড়লাম, তারপর আমি বললাম তাহলে পোলাপানদের দিয়ে দিস। ও বলছে ওকে, বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করব, আপনাকে ফোন দিয়ে জানাবো। তো বিকালে আমি এর মধ্যে আমি বেশ কয়েকজনের সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি নাই বা বলি নাই যে রিয়াদ এরকম করছে। তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি যে তোর এরকম কিছু হয়েছে কিনা বা রিয়াদ কোনো টাকা পয়সা দিয়েছে কিনা। তো সবাই অস্বীকার করতেছে, মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগতই না। তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো
অমুক বাসায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো। চেতায় দিয়ে এই ছাত্রদেরকে মব করতে পাঠানো হলো। ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির বাসায় পাঠাইয়া ওই পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হলো। করার পরে ছাত্ররা সবাই যে যার মতো বাসায় চলে গেল। তারপরে চাঁদাবাজের দল চাঁদাবাজি করতে আসলো। ঘটনা এইটাই। এখান থেকে মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হইলো। এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি, আমিও ব্যবহৃত হয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য, এবং এটা তো সবার কাছে ক্লিয়ার। কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে? ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে? ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে। লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পরে, 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে, যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম। তো ওকেও এরকম কেউ বসায় রাখা এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই। আমি জানে আলম অপুর ওয়াইফ। আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। আমার হাজবেন্ডের সাথে গত 17 জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্ল্যারিফাই করব, যেটা আমাকে জানে আলম অপু জানাইছে। এখন আমি প্রথমে আসি 1 তারিখের ঘটনায়। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 1 তারিখ সকাল 7:30টা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল। এখন মিসিং ছিল বলতে তাকে রাত 11:30 বাজে হচ্ছে গিয়ে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে, অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল 7:30 বাজে গোপীবাগ থেকে। হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টেও উঠায় নাই। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমার লয়ার বলছিল, অর্থাৎ অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা। তার কিন্তু নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনো আছে, তার ব্রেনে ড্যামেজ আছে। তো আমরা ওইগুলো মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয়। তারপরেও 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই 4 দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে। এই 4 দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে। আমি গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি। 3 তারিখে যেটা হয়েছে, 2 তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। 3 তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্ত আছে। আমি বলছি অপু কোথায় আছে? ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই। পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম, উনি বলল যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি, অপু আমাদের কাছে না। হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে, সেফ আছে। এবং 6 তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে, হ্যাঁ, তখন
ও 6 তারিখে যখন উঠায় কোর্টে তখন অপু কিন্তু 164 দিছে, হ্যাঁ, পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 দিছে। সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানাইলো কে, ঠিক আছে। অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। সে একদম নিরেট অসহায় একটা ছেলে। বাবা মারা গেছে, মা আছে, জীবিত আছে, কিন্তু মা অন্যত্র বিয়ে করছে। অপুর কিন্তু বাবা মা, সেই সূত্রে বাবা মা কেউ নাই এবং ওর পাশে দাঁড়ানোরও কেউ নাই। এই কঠিন সময়টাতে অপু যে নিজে কিভাবে ফাঁসছে। এখন আসি আমি হচ্ছে 17 তারিখের ঘটনা। 17 তারিখে 16 তারিখ থেকে ওরা শাম্মী আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টহল দিচ্ছিল। কিভাবে ওদের কাছে নিউজ ছিল যে শাম্মী আহমেদ ওখানে আছে, তো শাম্মী আহমেদকে ধরারই মেইন উদ্দেশ্য ছিল। অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান, যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল। প্রত্যেকটা দলই তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে। সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে। ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই। এবং দেখেন, আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে 10 লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে। ওই ব্যাগটা কি ওরা জোরপূর্বক চাঁদা হয় কিভাবে? জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয়। কারো কাছ থেকে বেআইনি ভাবে জোরপূর্বক টাকা আদায় করলে সেটা চাঁদা হয়। ওই লোক নিজে এসে অপুর পাশে ব্যাগটা রাখছে। অপুকে উনি ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে। উনার স্বার্থটা কি? অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে? উনার স্বার্থটা কি? ওনাকে কেউ প্রশ্ন করছে? বা শাম্মী আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই? কেউ কি প্রশ্ন করছে? ছুড়ে ফেলে নাই? অপু বা রিয়াদকে ওনারা কেন এত টাকা দিতে বাধ্য? এই প্রশ্নটা কেউ করে নাই কেন? অপু এখানে যাওয়ার পরে বুঝতে পারছে যে সে টাকা অফার করছে এবং পরবর্তীতে যখন রিয়াদকে নিয়ে বাইরে চলে আসছে তখন অপু অবজার্ভ করছে যে এখানে অন্য ঘটনা ঘটছে। কারণ অপু এর আগে কোনোদিন কারো কাছ থেকে 1 টাকা কেউ বলতে পারবে না হ্যাঁ অপু দরাজ কণ্ঠের, অপুর অনেকের সাথে খারাপ সম্পর্ক, কারণ অপুকে দিয়ে ওরা তাদের স্বার্থ হাসিল করতে পারে নাই। অনেকে তার কাছে পদ চাইছে, অনেকে সুপারিশ চাইছে, অনেকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের পদ বহাল রাখার জন্য অনেক রকমের সুপারিশ চাইছে, অপু করে নাই। এবং এই মানুষগুলাই অপুর এগেনস্টে লেখালেখি করছে। এবং আমি তো বলবো অপু পুরাপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে, ঠিক আছে। এই যে অপুকে 4 দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য, অপুকে রিমান্ডে রাইখা ব্ল্যাকমেইল করছে। কিরকম ব্ল্যাকমেইল? 2000 পুলিশ হত্যা, এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে। 4 দিনের রিমান্ড, একটা ছেলে অমানবিক, খায় নাই দায় নাই কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যে কোনো মানুষ বায়াসড হয়ে যাবে, যে কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি, তারে দিয়ে এগুলো করাইছে। আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছে, আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে। তারপরেও আমি বলতে চাই, তারপরে হচ্ছে পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে, বলছে যে যতদিন রিমান্ড দরকার তারা নিতে পারবে, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। তারা সেই রিমান্ডের ভয় দেখায় ছেলেটাকে এরকম করছে। এবং আমার হাজবেন্ডের পার্সোনাল ছবি ভিডিওস আছে, এটা সবারই থাকে, হ্যাঁ। ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেইল করার হুমকি দিছে। একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে। অলরেডি ওপর কিন্তু ব্রেনে প্রবলেম আছে, ও কিন্তু আহত যোদ্ধা। এই আহত যোদ্ধা বা সমন্বয়কদের উপর এত রাগ কিসের? সবার রাগ, সবাই এদেরকে দমন করতে চায়, সবাই ওদেরকে পুইতা ফেলতে চায়। এরকম কেন? শুধুমাত্র সমন্বয়ক এই জন্য তাকে, আপনারা জানেন ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হয়েছে। 5 জন আসামি, একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে। তার অপরাধ বা তার ধারা তো বেশি না, সে যে অপরাধ করছে সে অপরাধের অনুযায়ী তাকে তো সে এর চেয়ে বেশি, বলে না যে লঘু পাপে গুরুদণ্ড, সেই গুরুদণ্ড পাইছে। জানে আলম অপু জানতোই না যে ওইখানে চাঁদাবাজি হচ্ছে বা হবে, কিন্তু ইচ্ছা করে তাকে এই বিষয়গুলো বারবার মিডিয়া ট্রায়ালে নিয়ে আসছে। তারপরে এই যে এখন যে পরিস্থিতি ঘটছে, আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি।
এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো, যে ভিডিওটা 1 তারিখ রাত্রে বেলা ধারণ করা হয়েছে সেটা 14 তারিখে কেন আসলো, 13 তারিখে কেন আসলো? এর পিছনে কার স্বার্থ থাকতে পারে আপনারাই বের করেন। বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমার আসলে এর বেশি কিছু বলার নাই, কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম। অপুর সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায়, কাশিমপুর কারাগারে। তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠাই নিয়ে যায় একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে, এটা যে কোনো সময় বের করতে পারে। যদি বের করে, তোমার যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খোঁজার চেষ্টা করো। এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল, ও যেই দলের কর্মী, সেই দল থেকে পুরাপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, ওদের নেতা কর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা, বড় ভাই ব্রাদাররা কি করে, যেই কোনো ভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে। কিন্তু এনসিপি যেটা করছে, ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। এখন আমি নিজেও জানি না আমি কিভাবে এই জায়গায় আসলাম। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু স্বার্থে বা সবাই দূরে সরে যায়, স্বার্থে আবার সবাই কাছে আসে, ঠিক আছে। কিন্তু আমি সবার কাছে বলবো, অপু কোনোদিন চাঁদাবাজ ছিল না, অপু চাঁদাবাজি করে নাই, অপুকে দিয়ে কেউ চাঁদাবাজি করায়ও নাই, ঠিক আছে। অপু পুরাপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসম্যাচের মধ্যে ঢুকে গেছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে যাব যে ছেলেটা একেবারেই অসহায়, আপনারা ওকে ভুল বুঝেন না, আপনারা ওর জীবনের প্রথম ভুল মনে করে হইলেও আপনারা ক্ষমা করে দেন। আমি অপুর জায়গা থেকে, আমি অপুর হয়ে ক্ষমা চাইতেছি আপনাদের কাছে। আচ্ছা আপু, আপনার ব্যানারে তো নির্দিষ্ট দলের কথা বললেন না? জি কারা? ইসলাক না, আমার ব্যানারে তো ইসলাকের কি জানে আলমের নির্যাতনের কথা বলা হয়েছে। ব্যানারে তো এটা হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন ছবি দেখছেন। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে। লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পরে, 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে, যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম। তো ওকেও এরকম কেউ বসায় রাখা এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই। অপু এই ঘটনা ফ্লাশ হওয়ার পরে নিজেই বলছিল যে আমি গ্রেফতার হই নাই এবং আমাকে একটু সময় দেন, আমি মানসিক চাপের মধ্যে আছি, আমি আপনাদের কাছে বিস্তারিত সব বলবো। কিন্তু সেই ছেলেটা এটা বলার সুযোগ পায় নাই। ও 26 তারিখে যখন 5 জনকে একসাথে অ্যারেস্ট করছে, অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না। অপুর যদি টাকার লোভ থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো, সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চইলা যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না, অপু ছিল কিশোরগঞ্জ, মিঠামাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলার মধ্যে ফাঁসানো হবে। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য, এবং এটা তো সবার কাছে ক্লিয়ার। কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? হ্যাঁ, এখন
আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে ওই অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে এরা তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে, তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো। এগুলো তো আপনার হাইপোথিসিস, আপনার ধারণা এরকম হতে পারে বলছেন, তাই জি না? জি আচ্ছা আপু, গোপীবাগের তো আমি ভিডিওতে বলছে 26 তারিখের পর প্রতিনিয়ত আপনার সঙ্গে কথা হতো, তখন তিনি আপনাকে কি বলছেন? তখন এই উনি চাঁদাবাজি সংশ্লিষ্ট কোনো কিছু বলছেন? না উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি, এটা আমি বুঝতেই পারি না, আমি নিজে যাই ওইখানে এইরকম সিচুয়েশনে পড়ে যাব। আমি জানতামই না যে ওইখানে রিয়াদ টাকা নিতে গেছে বা ওই আঙ্কেলও আইসা রিয়াদকে টাকা দিবে, এগুলা অপু জানতোই না। অপু গেছে শাম্মী আহমেদকে ধরার জন্য, এটাই ওর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, এখন এই 31 তারিখের রাতে থেকে সকাল 7টা পর্যন্ত এই সময়টাতে অপু গোপীবাগে ছিল। গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে। আপনারা ডিবির কাছ থেকে খোঁজ খবর নেন, ওনারাই তো বলবে ওরা কোত্থেকে নিয়ে আসছে। না, গুড পয়েন্ট ভাইয়া। এই যে রিমান্ডে নিছে, আমরা জানি রিমান্ডের পরে কোর্টে উঠানোর পর একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হয়। অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় নাই। আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য, সেটাও গ্র্যান্ট করে নাই। এই হচ্ছে অবস্থা। অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে, ছেলেটা ঠিকমতো দাঁড়াইতে পারে না। হসপিটালেও কালকেও হচ্ছে 10 মিনিটের ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য সপ্তাহে একবার। অপু আমাকে গতকালকে ফোন দিছিল, বলল সকালবেলা মেডিকেল টিম তার চিকিৎসা করে গেছে, তাকে মেডিসিন দিয়ে গেছে। আমি যখন কাজ শেষ হয় প্রায় আমার কখনো কখনো বোর হয়ে যায়। আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলাবাকের বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি বোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়, যেহেতু তারপরে অনেক কিছু বললাম, কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরো যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবল এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে